মোমবাতি নিবানোর পরে কেবল তপ্ত নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের প্রতিটা ঝাপটায় মেহনুরের গালের উপর আছড়ে পড়ছিল। মেহনুর বিমূঢ় অবস্থায় বসে থাকলেও মাহতিমের হাত মুঠো ছোট নরম হাতটা শক্ত করে আবদ্ধ ছিল। মাহতিম কী করতে চাইছে এখনও সেটা অস্পষ্ট, তাই মেহনুর পরিস্থিতির ওপর নির্ভর করে চুপচাপ সব সহ্য করছিল। এমন সময় হঠাৎ করে মাহতিম নীরবতা ছিন্ন করে একটুখানি কাশল। কোমল আর্দ্র নরম কণ্ঠে অসহায় সুরে বলল, আমি যে অসভ্য সেটা আরেকটু প্রমাণ করলাম মেহনুর। তবে সেই দিন রাতে এমন করে তুমি আমার হাতটা ধরতে চেয়েছিলে, সেটা ঘুমের ঘোরে হোক বা অন্য কোনো কারণে, তুমি কিন্তু আমার হাতে চুমু খেয়েছিলে। আমি যেহেতু অসভ্য তাই সেটা শোধবোধ নিশ্চয়ই করতে পারতাম, কিন্তু করিনি। মাহতিম কথাটুকু শেষ করে মেহনুরের প্রতিক্রিয়া দেখার জন্য থামল। সে ঘুটঘুটে অন্ধকারে মেহনুর ঝরঝর করে কেঁদে উঠল, কিন্তু শব্দ হলো না একটুও। মেহনুরের কান্নার শব্দ যখন হেঁচকি সুর তুলল, তখন ওই মুহূর্তেই আঁকড়ে ধরা হাতটা মাহতিম ধীর গতিতে উপরে উঠালো। অন্ধকারে মুখ দেখা চাচ্ছিল না মাহতিমের। সেই অবস্থা হঠাৎ করে হাতের উল্টো পিঠে নরম উষ্ণ ছোঁয়া অনুভব করল মেহনুর। অস্পষ্ট শব্দ করে তুমুল আকারে কেঁপে উঠল সে, কিন্তু মাহতিম সেটা দমন করে মৃদু কণ্ঠে বলে উঠল, হিসাব সমান সমান হলো। সব সময় একটা জিনিস মনে রাখবে, নিজেকে এতটা বেকুব বানিও না যেটা তোমার জন্য ক্ষতির কারণ হবে। কারণ শুধু এ কারণেই আসছি, মলমটা দিয়েছ কি না সেটা দেখতে, কিন্তু আফসোস ভংচং করে সেটা আবার লাগাওনি। যাই হোক, পরবর্তীতে ইনফেকশন হলে শহরে আসার অনুরোধ রইল। আর পারলে অপ্রত্যাশিত ঘটনাগুলো ভোলার চেষ্টা করো। আজকের পর থেকে না তুমি আমায় চেনো আর আমি তোমায় চিনি। পূর্বে যেভাবে ছিল সেভাবেই যেন সব চলতে থাকে। আমি মাত্র কিছু দিনের জন্যই আছি, তাই কষ্ট করে আমার সামনে থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো। কথাটা শেষ করতে হাত ছেড়ে দিল মাহতিম। সেটা এমনভাবে ছেড়ে দিল যেটা যেন ছুঁয়ে মারার মতো ঘটনা হলো। বিছানা থেকে নেমে টেবিলের ওপরে মোমবাতি রেখে দিল। পাশ থেকে দিয়াশলাইট দিয়ে মোমবাতি জ্বালিয়ে চুপচাপ ডোন্ট কেয়ার ভঙ্গিতে চলে গেল। একবারও পিছু ফিরে তাকালো না মেহনুরের দিকে। ফিরেও তাকালো না মেহনুর। কতটা আশ্চর্য হয়ে হতচকিয়ে গিয়েছে। হতভম্ব মেহনুর তার হাতটা ঘুরিয়ে উল্টো পিঠের দিকে তাকালো। নখ টেনে বাম হাতের তালুতে চোখ মুছে সেই উষ্ণ স্পর্শ করা জায়গাটা দেখতে লাগলো। আজ এবং এই প্রথম বোধহয় পুরুষের স্পর্শ পেল মেহনুর। হাতের উল্টো দিকটা অনিমেষ নয়নে দেখতে থাকলো। আচমকা পুরো রুমে আলোকিত হয়ে কারেন্ট চলে এলো। ভেজা চোখে রুমের চারপাশ দেখতে মনে হলো এই অন্ধকার, এই কারেন্ট, এই নিস্তব্ধতা যেন মাহতিমের ইচ্ছা, স্বেচ্ছা, ইশারায় হয়েছিল। এটা যেন কাকতালীয় ঘটনা ছিল না। সকালের নির্মল পরিবেশটা সূর্যের তীব্রতায় দুপুরের দাপটে পরিণত হলো। বাড়িতে আজ বড় করে খাওয়া দাওয়ার ধুম লেগে গেল। শুরু হলো রান্নার জন্য মহিলাদের দৌড়াদৌড়ি, পানি আনার জন্য মেয়েদের ছোটাছুটি, সবজি কোটার জন্য সকলে হাতাহাতি একসঙ্গে। শুরু হলো সকাল থেকে। সুজলা শেফালি মাহমুদা রান্নাঘরে গিয়ে সব কাজ দেখতে লাগলো। মার্জা এসে যুক্ত হলো ধনিয়া পাতা বাছার কাজে। কিন্তু সবচেয়ে কঠিন কাজে এটা এসে পড়ল শেফালির কাঁধে। কচুরলতি কাটার মতো ভয়ঙ্কর চুলকানি কাজটা শেফালি করতে হবে। উপায় ঠাহর করতে না পেরে ডালা ভর্তি কচু এনে আঙিনায় এসে বসলো তখন। এদিকে শাহনাজ, সাবা, সুরাইয়া, মেহনুর উঠানের দিকে বড়ই পাড়ার কাজে ছিল। হঠাৎ সেদিকে চোখ পড়তে শেফালি এক হাঁক দিয়ে সবগুলোকে আঙিনায় এনে হাজির করলো। শাহনাজ কচু ডালা দেখে বুঝে যায় মেজমা এখানে খাটাতে ডেকেছে। শেফালি সবগুলোর দিকে তিরিক্ষিতে দৃষ্টিতে ছুঁড়ল। শেষমেশ
প্রতিশোধের মেজাজটা মেহনের উপর ফলিয়ে বলল, এই ঢঙ্গি, এইদিকে আয়। এই পিঁড়িতে বসতে পারবি না তুই, নাকি কোমর দিয়া লাফাংলি করবি? মেহনুর ঘাটা সকাল থেকেই শুকিয়ে আসছে, কিন্তু বেশি চাপের কাজ করলে জায়গাটা ফের কাঁচা হয়ে যাবে। মেহনুরের অমন নীরবতা দেখে ধমকে উঠল শেফালি। একসঙ্গে 4 বোনে প্রচণ্ড রূপে ভয়ে চমকে উঠল। মুখ কালো করে চোখ নিচু করে সবাই কাচুমাচু করছিল, কিন্তু শেফালি সেটা ভঙ্গ করে হাত ধরে টেনে মেহনুরকে পিঁড়িতে বসিয়ে দিল। রান্নাঘরের দিকে এক পলক দৃষ্টি দিয়ে মাথায় ঘোমটা আর একটু মাথায় টেনে এবার বাকি 3 জনের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো। কপাল কুঁচকে এমন গালি দিল, কেউ আর দাঁড়ালো সেখানে। মেহনুর জানে, সে যদি এই মুহূর্তে একটু টু শব্দ উচ্চারণ করে তাহলে ঠাস করে চোর মারতেও এই মহিলা দেরি করবে না। বালতি শৈবিক নিধিরার গ্রাম দেখতে মাইক্রো নিয়ে বেরিয়েছে। কাছাকাছি সুন্দর জায়গাগুলো দেখতে কিছু সময়ের জন্য বাইরে গেছে। মাহতিমও জিপ নিয়ে কিছু সময়ের জন্য ভিজিটিং স্পটগুলো দেখতে গিয়েছে। এদিকে ঘন্টার পর ঘন্টা কচু কেটে হাত কালো হয়ে যায় ওর। মারাত্মক চুলকানি শুরু হয় ওর হাতের তালু। এদিকে হাত চুলকাতে থাকে, অন্যদিকে কাত করে কচু। দূর থেকে সানাজ সাবা সব দেখল, মেজমার ভয়ে এক পাও এগোতে পারছে না। অপরদিকে সুমাইয়া শেফালির সাথে চৌকিতে বসে অ্যালোভেরা জেল বের করছে। ফেস প্যাকের জন্য চন্দন গুঁড়া মুলতানি মাটি মিক্সড করে সেখানে অ্যালোভেরা জেল নিগড়ে রাখছে। হঠাৎ কারো উপাদানে মেশানোর জন্য শেফালির দূরত্ব মেয়েকে নিয়ে ঘরের মধ্যে চলে গেল। ঠিক ওই মুহূর্তে জিভের শব্দ তুলে মাহতিম এসে ভিড়ল। কানে ফোন এঁটে পকেটে হাত গুজিয়ে ব্যস্ত ভঙ্গিতে বাড়িতে ঢুকলো মাহতিম। মেহনুর যে বাঙিনায় মাঝখানে বসে কচু কাটার যন্ত্রণা হাঁসফাঁস করছিল, সেটা এক পলকের জন্য দৃষ্টিগোচর হলো না মাহতিমের। দূরত্ব পায় আঙিনা পেরিয়ে সোজা সিঁড়ি ধরে উপরে উঠল। ওই অবস্থাতে রুমের দরজা খুলে সেটা ভিড়িয়ে দিল। মেহনুর আর চোখে মাহতিমকে কীর্তিকলা পর্যবেক্ষণ করলেও এই মুহূর্তে বীভৎস জ্বালা নাস্তানাবুদ হয়ে গেল। কাজ শেষে পুরো হাত কালো কুচকুচে হয়ে তীব্র চুলকানিতে বিষিয়ে উঠল। এদিকে কলপাড়ে যে নীরব চিত্রে হাত ধুচ্ছে মেহনুর। সাবা কল চেপে দিলে সানাজ মগ কাত করে ওর হাতে পানি ঢালছে। সানাজটাকে গজগজ করতেই ক্ষিপ্ত সুরে বলে উঠল, মেজমাই কাজটা ইচ্ছে করে করল। সে ঠিকই জানতো তোর অবস্থা এখন খারাপ, আর তুই কচু কাটার জন্য উপযোগী নয়। এই বদমাস মহিলা আমাদের শান্তি দিল না মেহনুর, একটু শান্তি দিল না। কাকা যে কেন বজ্জাত মহিলাকে বিয়ে করেছে সেটাই যদি 1 ইঞ্চি কাউকে দেখাতে পারতাম। ওরা কপাল, কে জানে না এই শয়তান মহিলা আমাদের 3 জনকে খাটিয়ে মারবে, অথচ দেখ নিজের মেয়েকে রূপচর্চা করাচ্ছে। ফালতু মহিলা জায়গায় এখন সুমাইয়ার ওপর জিদ উঠে। কষিয়া যদি মারতে পারতাম, হারামিটা কেবল পোল্ট্রি মেরে মায়ের সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল। এমন বোন কীভাবে জুটল রে মেহনুর? আমাদের সাথে থাকার পরও এতটা নির্লজ্জ বেহায়া স্বার্থপর হয়ে সেটা মুখে বলতে লজ্জা করে। দেখি তুই ওঠ আর হাত ডলিস না। সানাজ মগটা সাবান হাতে দিয়ে কলপারের টুল থেকে মেহনুরকে দাঁড় করিয়ে দিল। দুবোনে একসাথে যখন ভিতরে ঢুকে রুমের দিকে গেল, তখন সানাজ রান্নাঘর থেকে ফিরে এসে অবাক হয়ে দাঁড়িয়ে বলল, চৌকির কাছে ফেস প্যাকের কাছে মাহতিম কি যেন করতে গেল। সানাজ কৌতূহল হয়ে প্রশ্ন ছুড়ে বলল, ভাইয়া আপনি ওটা দিয়ে কি করছেন? মাহতিম স্বাভাবিক ভঙ্গিতে ফেস প্যাকের বাটিটা নাকের কাছে থেকে সরিয়ে নিল। দৃষ্টি তুলে সানাজের দিকে তাকিয়ে বলল, ফেস প্যাক বাটি দেখিয়ে বলল,
এইগুলো কি জিনিস সেটা বোঝার চেষ্টা করছি। আচ্ছা, এগুলো কি কোন মশলা রান্নার কাজে লাগে? ফেস প্যাক দিয়ে এমন উটকো প্রশ্ন শুনে মৃদু ভঙ্গিতে হেসে দেয় শাহনাজ। এগিয়ে এসে মাহতিমের উদ্দেশ্য বলে উঠে, ভাইয়া, এগুলো রূপচর্চার জিনিস, আপনি চাইলে আপনি দিতে পারেন, তবে আপনার না দিলেই ভালো হবে, আপনি তো এমনিতে হ্যান্ডসাম। মাহতিমের সৌজন্যের সঙ্গে হেসে দিয়ে ফেস প্যাকের বাটিটা চৌকির উপর রেখে দিল। শাহনাজও রান্নাঘর থেকে লেবুর টুকরো নিয়ে রুমের দিকে চলে গেল, কিন্তু বিপত্তি শুরু হলো 20 মিনিট পর। এক তুমুল চিৎকার দিয়ে বাড়িঘর নীরবতা ক্ষুণ্ণ হয়ে গেল। হাউমাউ করে চিৎকার করতে দাপাদাপি শব্দ শোনা গেল নিচ থেকে। কেউ গলা ফাটিয়ে মা গো মা বাঁচাও বলে আহাজারি করছে। শাহনাজ, সাবা, মেহনুর তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে সিঁড়ি ধরে নিচে নামে। কোমরে ব্যথার জন্য আবারও জায়গাটা চিনচিন করে উঠল। মেহনুর সেটা দাঁতে কামড়ে নিচে এসে হাজির হলো। এসেই দেখে শেফালি পাগলের মতো কপাল চাপড়া হায় হায় করছে। অন্যদিকে সুরাইয়ার মুখে ফেস প্যাক লাগিয়ে কান্নারত অবস্থায় দুগাল চুলকে যাচ্ছে। সুজলা এসে ভেজা আঁচল দিয়ে ওর ফেস প্যাক তুলে চুপ করার জন্য সান্ত্বনা দিচ্ছে। মাহমুদা চটজলদি কলপার থেকে ঠান্ডা পানি এনে মুখ ধোয়াতে থাকে। মাজরা দূরত্ব শেফালিকে ঠান্ডা হতে বলল। শাহনাজ এতটাই আশ্চর্য হয়ে যায় সে আর কিছুই বলতে পারল না। সাবার মুখে দুহাত দিয়ে বিস্ফোরণের চাউনিতে তাকিয়ে আছে। মেহনুর কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকলো। পুরো ঘটনা নিয়ে মন খসখস করতে থাকলো। কি মনে করে যেন অপোজিট দোতলায় তাকালো। অমনিতে দেখতে পেল বারান্দার রেলিংয়ে দুহাত ফেলে মাহতিম শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টিতে চোখাচোখি হতে মাহতিম অদ্ভুত ভঙ্গিতে বাঁকা হেসে দিল। মাহতিমের দ্রুত চালটাও কেউ বুঝতে পারল না সেই দিন। সুরাইয়াকে কঠিন শিক্ষা দিয়ে চুপচাপ কেটে পড়েছে সেখান থেকে। শেফালি ওই ঘটনা প্রেক্ষিতে তুলকালাম ঝড়টাও সৃষ্টি করেছে, কিন্তু হান্নান শেখের ভয়ে ঝড়টা আর বাড়তে পারেনি। সুজলা কঠিন গলায় শেফালিকে কড়া ভাষার কথা শুনিয়ে দমিয়ে দিয়েছে সেই দিন। রাতের খাবার শেষ হান্নান শেখ মাজরার কাছ থেকে পুরো ঘটনা জানতে পারল। সুরাইয়া ফেস প্যাকে বিচুতি পাতার অস্তিত্ব পাওয়া গেছে, আর সেটা ব্যবহার ফলে সুরাইয়ার মুখে মারাত্মক চুলকানি শুরু হয়েছে। মেহনুর নীরব মুখে সবার অবস্থা অবলোকন করল। শেষমেশ নিজের খাবারটাও মায়ের হাতে খেয়ে বিছানায় যেয়ে শুলো। জানালাটা খুলে পুরো পর্দা সরিয়ে অন্ধকার রুমটা স্বল্প আলোয় পরিপূর্ণ করল। শান্ত নিবিড় বড় বড় চোখ দুটো দৃষ্টি আকাশের দিকে ফেলল। মনের মধ্যে জট বাঁধল প্রশ্নগুলো নানাভাবে নাড়াচাড়া করতে লাগলো। মাহতিমের আচরণ নিয়ে প্রচণ্ড দ্বিধা ভুগছে মেহনুর। লোকটা কখনো সভ্যতার সাথে কথা বলে, কখনো অসভ্যতার মতো নিজের জঘন্য প্রমাণ করে যায়। আসলে লোকটা কী চায়, কী নিয়ে এমন দুমুখ আচরণ করে, সেটাই কোনোভাবে মাথায় ঢুকছে না ওর। বাড়িতে অতিথি আসার পর থেকে দাদা ভাইয়ের সাথে ও আড্ডা দিতে পারছে না মেহনুর। এদিকে পড়াশোনার দিকেও ধ্যান দেওয়া জরুরি, কিন্তু বরাবর এই অসভ্য লোকটার কথা মনে পড়ার কারণে বইয়ের পাতা উল্টাতেও ইচ্ছে করে না। যখন তখন যেখানে সেখানে ম্যাজিক ম্যানের মতো উপস্থিত হয় লোকটা, আবার অদ্ভুত একটা কাণ্ড ঘটিয়ে বেপরোয়া ভঙ্গিতে চলে যায় তৎক্ষণাৎ। বয়সের দিক দিয়ে লোকটা খুব বেশি বড়, কিন্তু চরিত্রের দিক দিয়ে যেন সবচেয়ে ছোট। কে জানে আগামী দিনগুলো কি কি অপেক্ষা করছে ওর জন্য। পরপর সুরাইয়ার অবস্থা বেগতিক হয়ে উঠল। গালের চামড়া লাল হয়ে কয়েক জায়গায় ছিলে গেল। কোনোভাবেই চুলকানো আজ পুরোপুরি কমল না ওর। তরুণ কাল সন্ধ্যার দিকে যখন আসলো, সুরাইয়া এমন অবস্থা দেখল, তখন সে বাকরুদ্ধ হয়ে যায়। কিভাবে এমন অবস্থা হলো কেউ সে ব্যাপারে বলতে পারল না। কিভাবে বিচুতি পাতা ফেস প্যাকে মিশে গেল কেউ সেটা জানেও না।
নিধি, সৌভিক, সিয়াম, তোয়ব সকলে অগোচরে মুখ্য ব্যক্তিকে চিনে ফেলেছিল ততক্ষণে। কে এই কাজ করছে, কেন এই বিচুটি পাতা মিশিয়েছে, সব কাটার কাটা বুঝে গেল। স্বামীকে এই ঘটনার ব্যাপারে জানানো হলেও অবাকে নির্বাক হয়ে যায় তারা। হান্নান শেখ বাড়িতে না থাকলেও তার আদেশে তৎক্ষণাৎ সুরাইয়াকে ডাক্তারখানায় নিয়ে যায় তরুণ এবং শেফালি। সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেলে নিধি তখন মাহাতিমের রুমে যায়। মাহাতিম বিছানায় শুয়ে খবরের কাগজ পড়ছিল। নিধিকে দেখে চট করে একটা পাতা উল্টে পড়তে লাগলো। নিধি এসে বিছানায় বসলো, মাহাতিমের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। দৃষ্টি তীক্ষ্ণ করে শান্ত গলায় বলে উঠল, ভাইয়া, তুমি সুরাইয়ার ফেস প্যাকে বিচুতি পাতা মিশিয়েছ কেন? ও এই অবস্থায় তুমি কেন করলে? মেয়েটা এইভাবে কষ্ট দেওয়ার মানে আছে? ডার্ক নেভি ব্লু জিন্স, হাঁটু পর্যন্ত কালো টপস, গলায় কালো রঙের ওড়না, এক পাক পেঁচিয়ে বুকের দুপাশে ঝুলিয়ে রেখেছে নিধি। চুলটা সম্পূর্ণ পিছনে নিয়ে ডান পাশে একটা ফেন্স বেনি করে রেখেছেন সে। বোনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বোন নিধি হলেও আদরের দিক দিয়ে সবচেয়ে কাছেরও। মাহাতিম ওর প্রশ্ন শুনে এমন একটা ভাম করলো যেন কানের মধ্যে কিছুই ঢুকেনি। নিধি তার ভাইয়ের এমন আচরণ দেখে প্রচণ্ড বিরক্ত হয়ে ছো মেরে খবরের কাগজটা নিয়ে ফেললো। সেটা 3 ভাঁজ করতে লাগলে মাহাতিম চোখ রাঙিয়ে রাগ দেখিয়ে বলল, এসব কি হচ্ছে? হাত থেকে নিলি কেন? আমি যে এটা পড়ছি সেটা তুই চোখে দেখতে পাচ্ছিস না? নিধি বিছানা থেকে ভাঁজ করা কাগজটা নিয়ে টেবিলের উপরে রেখে আসলো। পুনরায় ওর পাশে বসে কিছুটা শক্ত কণ্ঠে বলল, তুমি একজনের দোষ আরেকজনকে কষ্ট দিচ্ছ কেন? তুমি কাল কি করেছ আমি সেটা বুঝিনি ভেবেছ? তুমি সুরাইয়ার ফেস প্যাকে বিচুটি মিশিয়েছ কেন? মাহাতিম ওর কথা ভঙ্গি দেখে চোখ ছোট করল। অ্যাটিটিউড স্টাইলে কঠোর ভঙ্গিতে মাথা নিচে 2 হাতে তালু রেখে চোখ বন্ধ করল। ঠোঁট ভেদ করে ছোট্ট নিঃশ্বাস ছেড়ে বলল, বাইরে বিচুটি স্টক বেশি ছিল, তাই চিন্তা করলাম এগুলো একটু মানবতার কাছে করলাম। নিধি এমন উল্টা উত্তর মোটেও আশা করেনি। শেষে নিজের উত্তরের কপাট খুলে তেজালায় গলা বলল, তুমি আমাকে একটা সত্য কথা বলবে ভাইয়া? তুমি জাস্ট এই উত্তরটা ঠিক মতো দিবে। তুমি কি মেহনুরকে পছন্দ করো? আমি কোনো মিথ্যা শুনতে চাই না। আবার জিজ্ঞেস করছি, তুমি কি মেহনুরকে পছন্দ করো? নিধির সব ঠাস ঠাস প্রশ্ন শুনে তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো মাহাতিম। মাথার নিচ থেকে 2 হাত সরিয়ে শোয়া থেকে উঠে বসলো ধীর গতিতে। কপালে কয়েকটা ভাঁজ ফেলে কিছুক্ষণ নীরব দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলো। এদিকে নিধি যতই সাহস দেখাক না কেন, মাহাতিম অমন চুপ দেখে ভয় অবস্থা টাইট হচ্ছিল। যদি মাহাতিম ধুমধাম করে চড় মারল তখন। নিধি আস্তে করে ঢোক গিলতে মাহাতিম হঠাৎ গলা ছড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছিস নিধি? তুই আমাকে কেমন প্রশ্ন করলি এটা? আমি কিনা ওই রামবলদকে পছন্দ করব? ওর মধ্যে কি আছে যে আমি পছন্দ করব? নিধি বাঁ ভুরুটা উপরে তুলে সন্দেহ দৃষ্টিতে তাকালো। মাহাতিম ওর ভঙ্গি দেখে কিছুটা অপ্রভিত হলো, কিন্তু সেটা একটু বুঝতে না দিয়ে চড়ানো সুরে বলল, ওকে একটা ফ্রক পরিয়ে দিস, তাহলে বুঝতে পারবি এমন কথা কী জন্য বলছি। নিধি মুখ শক্ত করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, আহা, নিজের যে কত বড় ফন্দিবাজ সেটা তো আমি বুঝে গেছি ভাইজান। আমার সামনে এমন নাটক না করলেও পারো। ওকে যদি ফ্রক পরিয়ে তোমার সামনে এনে তাহলে তো তুমি ঠিক থাকতে পারবে না সোনা ভাই। মাহাতিম ওর মুখ কুচকানো বিরক্ত ভঙ্গিতে কথা শুনে ফিক করে হেসে দিল। সশব্দে হাসতে থাকলে নিধি আরও বিরক্ত হয়ে বলল, একদম হাসবে না ভাই, একদম হাসবে না। তুমি খুব খারাপ। ওকে দেখলে যে তোমার দিল কুরকুর করে সেটা আমি কালকে ঘটনা দিয়েই বুঝে গেছি। ওর মেজো মা ওকে কচুরলতি কাটিয়েছে বলে তুমি এদিকে মেজো আন্টি মেয়ের ওপর শোধ তুলছ। এটা তুমি ভালো করনি ভাই। শেফালি আন্টি দোষের জন্য তুমি সুরাইয়াকে ভিকটিম বানিয়েছ। এটা তুমি একদম ঠিক করনি। হঠাৎ হাসি থমকে গেল মাহাতিমের।
চেহারার উপর থেকে হাসির আভাসটুকু মুছে গেলে শান্ত স্থির ভঙ্গিতে মাহতিম বলে উঠল, তুই আমাকে শিখাবি আমি কি করব না করব? শেফালি আন্টির মতো ব্যক্তি আমাদের বাড়িতে চাকরানি হওয়ার যোগ্যতা রাখে না। কেমন বজ্জাত ধরনের মহিলা তুই দেখেছিস? আমি তো ভাবতেও পারি না এই মহিলা এতদিন ধরে বাড়ির প্রতিটা মেয়েকে চালিয়েছে। আচ্ছা, মহিলা যে এমন ঘটনা ডেলি ডেলি করতো সেগুলো কি কারো চোখে পড়েনি? নিধি হতাশার সাথে নিঃশ্বাস ছাড়তে বলো, মনে হয় না, কারণ এই মহিলা প্রচুর চালাক। কিভাবে ওদের ভয়ের মধ্যে রেখেছে সেটাও দেখতে পাচ্ছ। তার বিশেষ করে মেহনুরের এই মহিলা সহ্য করতে পারে না। সে ইজ ফার্স্টেড। সেসব তো কথা শুনে মাহতিম আবারও প্রশ্নসূচক তাকালো। দু চোখের ভিতর কৌতূহল ফুটিয়ে জিজ্ঞেস সূচক বলল, কেন ফার্স্টেড? ওই মহিলার সমস্যা কি? ওর সাথে এত রেষারেষি কিসের? নিধি আবার চোখ ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো প্রশ্নবিদ্ধ ভঙ্গিতে। কিছু চিন্তা করে ফট করে বলল, শাহনাজ বলতে পারে ভাইয়া, আমি এ ব্যাপারে জানি না, কিন্তু যতদূর বুঝলাম হিংসার জন্য সম্ভবত এমন আচরণ করে। আর মেহনুর তো চাপা স্বভাবের, ওর সাথে টিটিং টিটিং করতে মহিলার একটু বেশি মজা লাগে। মুখ ভার করে কিছু চিন্তা করতে লাগলো মাহতিম। নিধির কথা উঠল না এ বিষয়ে। চুপচাপ রুম থেকে চলে গেল মাহতিম। আবার বিছানায় শুয়ে পড়ে। আকাশের তপ্ত সূর্য পশ্চিম দিগন্তে চলে এসেছে। আকাশের রংটা গোলাপি আভায় ছেয়ে গেছে। প্রকৃতির দাপুটে ভাব কমে গিয়ে শান্ত নির্জনে পরিণত হয়েছে। সবাই চা নাস্তার জন্য আঙিনায় বসে গল্পগুজব করছে। সৌভিকা বাইরে এসে ডান দিকে পুকুর ঘাটে আড্ডা দিয়েছে। পুকুরটা হান্নান শেখ নিজের টাকায় পরিবারের জন্য বানিয়েছে। পুকুরের চারপাশে সবুজ ঘাসের পাশাপাশি সারি সারি নারকেল গাছও দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সুউচ্চ সুপারি গাছ রয়েছে কয়েকটা। পুকুরের কিনারায় গোল হয়ে ঘাসের উপর রয়েছে সৌভিক ও শাহনাজরা। মাহতিম একটি জরুরি কাজে ঘণ্টা আগে শহরে গিয়েছেন, তাই বাড়ির আনাচে কানাচে শান্তিময় মেহনুর ঘুরতে পারছে। সৌভিক, নীতি, সাবিক, প্রীতি, শামিক, সাবা, সুরাইয়েরা, মাহুদি, শাহনাজ এবং ফারিন পরপর একসাথে বসেছে। মাঝখানে তেঁতুল, বড়ি, চালতা, আমের বিভিন্ন আচার সাজানো রয়েছে। সবাই যখন বিকেলে আড্ডা বাইরে বসে মতো, মেহনুর তখন গোয়াল ঘরে চৌকি বিছানায় সাপমোচন নিয়ে মগ্ন। তরুণ দুপুরে ঘুম শেষে কলবারে এসে হাত মুখ ধুতে দুটো আড্ডারত সবার দিকে তাকালো। সবার গায়ের নীল রঙের শাড়ি, সাদা রঙের পরা ব্লাউজটা সাদা, চুলগুলো একপাশে বেনি করা, চোখ দুটোতে কাজল দেওয়া, হাতে সাদা রেশমি চুড়ি, কানে ছোট পাথরের টপ পরা এবং পাদুকা খালি। ব্লাউজের পিছনে গলাটা একটু বড় বিদায় খালি পিঠটা দেখা যাচ্ছে। সেটাই চাপকল চেপে পানি তোলার সময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে তরুণ। অমন উন্মুক্ত পিঠ দেখে তার সামলাতে পারছে না ও। কেমন ঝিমঝিম করা অস্থিরতা কাজ করছে শরীরে। তরুণের উদ্ভট দৃষ্টিটা তৈব প্রথমে মনে ভ্রম ভাবল, শেষ ঠিকই আবিষ্কার করলো যে তরুণ সবার দিকে তাকিয়ে আছে। তৈব সাথে সাথে সিয়ামকে একটা গুঁতা মারল। সিয়াম গুঁতা খেয়ে তৈবের দিকে তাকালো। মন স্থির দৃষ্টি লক্ষ্য করে জায়গা মতো তাকালো। তৈব ও সিয়াম একসঙ্গে যেন তরুণের অবস্থা দেখছিল। তখন হুট করে সবই ফিরে পেল তরুণ। তাড়াতাড়ি দৃষ্টি শুয়ে চুপচাপ পায়ের পানি ঢেলে ভিতরে চলে গেল। সবিক আড্ডা মজলিসে হঠাৎ শাহনাজের উদ্দেশ্য বলল, শাহনাজ, তোমরা মেহনুরকে একা রেখে এসেছো কেন? ওকে নিয়ে আসলে কি সমস্যা হতো? আমরা তো বড় ভাই ছাড়া কিছুই না। তাছাড়াও আমার এক হিসাবে রিলেটিভ। যাও তো, ওকে সঙ্গে করে নিয়ে আসো, আমাদের সাথে বসুক, মিশুক, কথা বলুক। ধীরে ধীরে ওর জড়তা কেটে যাবে। শাহনাজ এমন কথা শুনে কিছু বলতে নেবে হঠাৎ সাবা ওর হাত ধরে মিনতি সুরে বলল, বুবু, ওকে নিয়ে আসি চলো। ও শুধু শুধু ভাইদের সামনে আসতে চাইছে না। ভাইয়ারা তো খারাপ মানুষ না, চলো না, ওকে নিয়ে আসি। শাহনাজ কিছুক্ষণ চিন্তা করে শেষমেশ সাবার সঙ্গে উঠে দাঁড়ালো। সৌভিকও ওদের পিছু পিছু এসে গোয়াল ঘরে ঢুকে মেহনুরে সুন্দর মতো বুঝিয়ে আড্ডা জয়েন করালো। এই প্রথম আড্ডায় মজলিসে বসে মেহনুর একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু পরক্ষণে সকলের সাথে ধীরে সুস্থে মিশতে গেছে। হালকা পাতলা আলাপ হয়ে গেল। আড্ডা এক পর্যায়ে সুরাইয়া হঠাৎ জিজ্ঞেস করলো, আচ্ছা মাহতিম ভাই কি করে? তৈয়ব যে কাঠিন্য সুরে উত্তর দিবে, তখনই সিয়াম ফট করে উত্তর দিয়ে বলো, ঘুমায়, খায়।
এখন একটা বউ পেলে কোলবালিশ বানিয়ে শুইতো।